এই গল্পটা আমার নিজের সাথে ঘটা এক ঘটনা। তখন আমি কলকাতার এক বেসরকারি অফিসে চাকরি করি। সেদিন আমি অফিসে বসে কাজ করছি, এমন সময় দারোয়ান এসে আমাকে একটা চিঠি দিয়ে যায়। চিঠিটা খুলে দেখি হুশিয়ারপুর থেকে আমার মামা চিঠি লিখেছে। আমার মামার বাড়ি হুশিয়ারপুর গ্রামে। খোকা, আমরা খুব বিপদে আছি, তুই যত তাড়াতাড়ি সম্ভব একবার গ্রামে আয়। আমাদের তোকে খুব প্রয়োজন বাবা, তাই আর দেরি করিস না, একবার তাড়াতাড়ি গ্রামে আয়। চিঠিটা পেয়ে আমি আর দেরি না করে অফিস থেকে বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। স্টেশনে যখন নামলাম তখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে। এত রাতে কোনো গাড়ি পাওয়া যাবে না, একথা ভেবে আমি হাঁটা শুরু করলাম। বেশ অনেকটাই পথ এসে থমকে দাঁড়ালাম। সামনে সেই অভিশপ্ত জঙ্গল। ছোটবেলা থেকে এই জঙ্গলের সম্পর্কে অনেক কথা শুনেছি। জঙ্গলের ভেতরে একটি পুরনো শ্মশান আছে, যেখানে আগে মারা পড়ানো হতো, কিন্তু এখন শুনেছি সেখানে কেউ ভয়ে আর আসে না। দিনের বেলাতেও খুব একটা প্রয়োজন না হলে কেউ এ পথে আসে না। রাতের বেলা তো ভুলেও কেউ এ পথ দিয়ে যাওয়া আসা করে না। শ্মশানটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তাই আর আগে কিছু কোনো কিছু না ভেবে সাহস করে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে সেই শ্মশানের সামনে আসতেই অবাক হয়ে গেলাম। কয়েকজন লোক শ্মশানে মরা পোড়াচ্ছে। তবে কবে থেকে আবার এই শ্মশানে মরা পোড়ানো শুরু হলো, তাও আবার এত রাতে? একটু এগিয়ে গিয়ে দেখলাম শ্মশানের চারপাশের পরিবেশটা কেমন যেন থমথম। আমার কেন জানি না মনে হতে লাগলো আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি পিছন ঘুরে দেখলাম, কিন্তু কই, কেউ তো নেই। আমি আর সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করলাম, কিন্তু আবার আমার মনে হতে লাগলো আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে সঙ্গে হাঁটছে। ভয়ে ভয়ে আমি আবারও পিছন ঘুরে তাকালাম, আবারও পেছনে কেউ নেই। সামনে এগোতে চমকে উঠলাম। দূরের বটগাছের নিচে কেউ একজন বসে আছে, কিন্তু এত রাতে এখানে কে বসে থাকবে তা দেখার জন্য এগিয়ে গেলাম। এগিয়ে যেতে দেখি এ কি, এ তো রেনু, আমার মামার মেয়ে, আমার বোন। কিন্তু ও এত রাতে এখানে কি করছে? না পেরে রেনুকে জিজ্ঞাসাই করলাম, কিরে তুই এত রাতে এই নির্জন জঙ্গলে গাছের নিচে বসে কি করছিস একা একা? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম দাদা। আমার জন্য? কিন্তু তুই কি করে জানবি আজ আমি আসবো? আমি সব জানি, তাই তো তোমার জন্য অপেক্ষা করছি। রেনুর কথায় আমি বেশ অবাকই হলাম। আচ্ছা ঠিক আছে, তো চল এখন বাড়ি চল। আমরা দুজনে বাড়ির পথে হাঁটা শুরু করলাম। বাড়ির সামনে আসতেই রেনু থমকে দাঁড়ালো। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? চল ভেতরে চল। না দাদা, তুমি যাও, আমার আর বাড়ি ফেরা হবে না। বাড়ি ফেরা হবে না? কিন্তু কেন? সে অনেক কথা, তোমাকে সব বলবো, এখন আমি আসি।
এত রাতে তুই কোথায় যাবি? রেনু দাঁড়া, দাঁড়া বলছি। এখন কোথায় যাচ্ছিস? শোন আমার কথাটা রেনু, যাস না। আমার কোনো কথা না শুনে রেনু হন হন করে কোথায় চলে গেল। তুই এসেছিস খোকা? নানু আমাকে দেখে কাঁদতে শুরু করলো। কি হয়েছে তো কি? এভাবে কাঁদছো কেন? আজ 2 দিন হয়ে গেল, রেনুকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি কি বলছো তোমরা? গ্রামের মোড়লের ছেলের সাথে বিয়ে ঠিক করেছিলাম। রেনু বিয়ে করতে চাইনি, এক প্রকার জোর করেই বিয়ে ঠিক করেছিলাম। সেই অভিমানে মেয়েটা আমার আজ 2 দিন ধরে বাড়ি ছেড়ে কোথায় চলে গেল। কিন্তু রেনুর সঙ্গে তো আমার রাস্তায় দেখা হয়েছিল। দেখা হয়েছিল? কোথায়? তুই ওকে বাড়িতে নিয়ে এলি না বাবা? না, ও আমার সঙ্গে বাড়ি পর্যন্ত এসেছিল। বাড়ির সামনে এসে ও আর বাড়ির ভিতরে ঢুকলো না। ওকে কত করে বললাম বাড়িতে চল বাড়িতে চল, কিন্তু ও এলো না। কত করে ডাকলাম ওকে, যাস না রেনু বাড়িতে আয়, কিন্তু আমার কোনো কথা শুনলো না। ও কোথায় যেন একটা চলে গেল। ওরে রেনু রে, তুই কোথায় গেলি না? তোর বাবা মার ওপর এত অভিমান না, কোথায় গেলি রেনু রে? তুমি চিন্তা করো না মামি, ও যেখানেই থাক কাল সকালে ওকে ঠিক ধরে নিয়ে আসবো আমি। মামা চলো, গোটা গ্রামটা একবার খুঁজে দেখি। রেনু আর কোথায় যাবে? দেখো গ্রামে কোথাও হয়তো রাগ করে বসে আছে। চলো চলো একবার দেখে আসি।